হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আবার আমরা প্রথাগতভাবেই চলে এসেছি কোথায়, পুঁথিগত বিদ্যাতে। কালকে কিন্তু আমাদের টিচার্স ডে ছিল, অর্থাৎ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস অনুষ্ঠানে কিন্তু আমরা নানান অনুষ্ঠান করেছি এবং গতকাল কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা শেয়ার করিনি। আমি তোমাদের সামনে একটা এই শিক্ষক দিবস হিসেবেই কিন্তু ভিডিওটি শেয়ার করেছিলাম। আজ কিন্তু আবার সেই পুঁথিগত বিদ্যা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শেয়ার করব সেই ভিডিও, যে ভিডিওটা নাকি ক্লাস 8দের খুব দরকার। অর্থাৎ থার্ড সামিটিভ আমাদের চলে এসেছে। এই থার্ড সামিটিভে কিন্তু এই আমাদের পরিবেশ, আমাদের চারপাশের পরিবেশ এবং উদ্ভিদ জগৎ আজকে শেয়ার করব এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটিরই কিন্তু আজকে সেকেন্ড পার্ট শেয়ার করবো, অর্থাৎ চ্যাপ্টার 11-এর সেকেন্ড পার্ট। 11-এর সেকেন্ড পার্টে আছে আমাদের মশলা ও গাছ। এই মশলা ও গাছ এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব এবং আলোচনা করব। এবং আলোচনার শেষেই কিন্তু আমি সেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে বলবো। আর বইয়ের পৃষ্ঠাতে আমি তোমাদেরকে মেনশন করে দেবো কোন জায়গা থেকে কোনটুকু পড়তে হবে। তাহলে চলো আমরা চলে যাই সেই চ্যাপ্টারে, অর্থাৎ কোন চ্যাপ্টারে, 11 চ্যাপ্টারের পার্ট 2, মশলা ও গাছ। দেখতেই পাচ্ছ এই মশলা ও গাছ। দেখো এই মশলাটা কাকে বলে। দেখো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিন্তু এই মশলা ছাড়া একটা পাও ফেলতে পারি না। যদি বলো কেন, যদি দেখো আজকে আমরা যদি আমরা মাংসই রান্না করতে যাই, তো মাংস রান্না করতে গেলেই কত ধরনের যে মশলা, অথচ যতজন খাবে ততজনের চেয়েও বেশি মশলা লাগে, এইরকম একটা ব্যাপার। তো দেখো সেই মশলাগুলো কি কি। দেখো কিছু মশলা পাই আমরা গাছের ফল থেকে, কিছু ফুল থেকে, কিছু কিন্তু তার মূল থেকে কিন্তু সেই মশলাপাতিগুলো পেয়ে থাকি। এই মশলার মধ্যে কিছু থাকে গাছ। তা দেখো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এই মাংসটাকে রান্না করতে যাই তাহলে কি লাগবে। দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, তারপরে তোমার মিট মশলা, লবণ, তেল, এই সব কিছুই দেখো আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। মাত্র একটা বাদ দিয়ে, কোনটা, এই লবণটা বাদ দিয়ে। লবণ কিন্তু আমাদের অফুরন্ত ভাণ্ডার সমুদ্র, অর্থাৎ পৃথিবীর 3/4 ভাগের 3 ভাগ কিন্তু জল। আর এই জলের মধ্যে লবণের লবণ, সেখান থেকে কিন্তু আমরা লবণটা পেয়ে যাই নানান উপায়ের মাধ্যমে। তো আমরা এই মশলা প্রত্যেক জীবনে কিন্তু শুধু যে মাংস রান্না করি তা নয়। আমরা দেখো যে একটা মুড়ি ভেজে খাবো, তাতেও কিন্তু দেখো আমরা সেই লঙ্কা নয় কালো জিরে দিয়ে কিন্তু সেটাকে ভেজে সুস্বাদু করে খাই। তাহলে সুস্বাদু করে না খেলে কিন্তু আমাদের সেই মনের তৃপ্তিটাই আসে না। সেই মনের তৃপ্তির জন্যই কিন্তু সেই মশলাপাতি দরকার। তো কি ধরনের মশলা আমাদের দেখো লাগে। আমাদের পাত্রের জন্য যে রান্না করি স্বাদ ও সুগন্ধ করার জন্য কত ধরনের আরো তেজপাতা থাকে, জিরে, ধনে, মেথি, মৌরি, সব ধরনের, কালো জিরে, সর্ষে, সব মশলা কিন্তু আমাদের নানান কাজে লাগে। সেই মশলাগুলো পাবো আমরা উদ্ভিদ থেকে, সেই আলোচনাটাই আজকে করব। তাহলে আমাদের মশলাটা কি, আর এই মশলাটা কোথা থেকে পাবো, আর আমরা মশলা কিভাবে ইউজ করব সেটা ব্যবহারটাও কিন্তু আমরা একটু একটু করে জানছি। আমরা যে চা খাই তার মধ্যে দেখো দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই 3টে জিনিস দিলে যেমন চায়ের স্বাদ ও সুগন্ধ আসে, তেমনি উপকারও আছে। তাই আমরা এখন সকলেই দেখি, অর্থাৎ করোনা ভাইরাসের পর থেকে আমরা সেই চায়ের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আগেও চলতো, কিন্তু করোনা ভাইরাসে সারা পৃথিবী যখন এফেক্টেড হলো তখনই কিন্তু এই মশলাপাতি কিন্তু আরও গুরুত্ব পেয়ে গেল এবং আমরা চায়ের মধ্যেও এই ধরনের মশলা খেতে শুরু করলাম। এবং সব কিছু দিয়ে দাও, চায়ের মধ্যে তেজপাতা পর্যন্তও দেওয়া হয়, শুধু লঙ্কাটা দেওয়া হয় না ঝাল হবে বলে। তাই নানান ধরনের মশলা দিয়েই কিন্তু সেই আমরা চাটা খাই। তো দেখো এবার এই মশলা দেখো কোথা থেকে, এখানে একটা টুকরো খবর দিয়েছে। 1497 সালে সুদূর পর্তুগালের লিসবন থেকে 4টে জাহাজে নিয়ে এশিয়ায় মশলার দেশে পৌঁছলো এবং জলপথ আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করেছিল ভাস্কো দা গামা। এবং 24,000 মাইল পথ পেরিয়ে 2 বছর পরে দুটো জাহাজ খুইয়ে অবশেষে তিনি ভারতের খোঁজ পান। মাত্র ওই দুটো জাহাজ করেই তিনি যা মশলা এবং অন্যান্য জিনিস দেশে নিয়ে যেতে পেরেছিলেন, তাতেই নাকি তার যাত্রার খরচের 60% উঠে গেছিল। তো দেখো একটা জাহাজ নিয়ে এসে তিনটে জাহাজই ধরো আসলো, একটা যে দুটো জাহাজ নিয়ে এসেছে, দুটো জাহাজ খুঁড়িয়েছে, আর দুটো জাহাজে করে যে মশলা উনি নিয়ে এসেছিলেন তাতেই নাকি 60% খরচা উঠে গেছিল। তাহলে তুমি ভাবো যদি পুরো জাহাজটাই এখানে নিয়ে আসতো তাহলে না কত টাকা তিনি উপার্জন করে চলে যেতেন। তো এই মশলার গুরুত্ব দেখো, এখানে যে এত মশলা আছে। তো তোমরা হয়তো ভাবছো যে মশলার এত দাম, এখনকার যুগে 1 পাউন্ড ওজনের আদা
মধ্যযুগে যে দামে বিক্রি হতো তা ছিল তখনকার 1 টাকা একটা ভেড়ার দামের সময়। গোলমরিচ ছিল তখনকার যুগে মশলার চেয়ে দামি। প্রায় 300 বছর ধরে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ড এবং ব্রিটেনে মশলার দেশগুলি দখল করে নেওয়ার জন্য লড়াই চালিয়েছিল। দেখো, এই মশলার দেশের উপরে এত লোভ বিদেশিদের, এখান থেকে মশলা নিয়ে গিয়ে তারা নাকি নিজের দেশে বিক্রি করবে এবং অর্থ উপার্জন করবে, এটাই ছিল তাদের লক্ষ্য। তো এই নিয়ে কিন্তু একটা লড়াইও চলে যায়। তো আমরা মশলাটা কিভাবে পাই? দেখো, নানান ধরনের মশলা আমরা পেয়ে থাকি। সেই মশলাগুলো দেখো কত, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 80 ধরনের মশলা চাষ হয়, তার শুধুমাত্র ভারতেই 50 ধরনের মশলা। তাহলে তুমি ভাবো যে 80 ধরনের মশলা আছে, এই 80 ধরনের মশলার মধ্যে 50 ধরনের মশলা এই ভারতবর্ষ হয়। তাহলে ভারতবর্ষের উপরে কিন্তু একটা লোভ থাকবেই বিদেশিদের, না? এখান থেকে মশলা নিয়ে গিয়ে তারা প্রচুর মুদ্রা অর্জন করবে। তো এবার দেখো আমরা কি কি সেই মশলাগুলো কি কি। দেখো, কোনো উদ্ভিদের ছাল থেকে, কোনো উদ্ভিদের ফল থেকে, ফুল থেকে, বীজ থেকে, মূল থেকে, সব থেকে মশলা। দেখো, গাছের ছাল দেখো দারুচিনি, আর দেখো মুকুল অপস্ফুটিত দেখো লবঙ্গ, কন্দ পেঁয়াজ, রসুন, আদা। এগুলো দেখো আমরা পেঁয়াজ, রসুন, আদা মাটির তলায় হয়, এটা জানি। তারপর দেখো ফুলের অংশ জাফরান কিন্তু ফুলের অংশ। এবার দেখো ফল হচ্ছে গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। পাতা দেখো তেজপাতা, তেজপাতা তো আমাদের প্রত্যেকটা রান্নাতে লাগে, পুদিনাও তরকারিতে দেওয়া হয়। এবং গ্রন্থি কাণ্ড দেখো আদা হলুদ, এই আদা হলুদ কিন্তু মাটির তলাতেই হয়। আবার দেখো এবার খড়িত পদার্থ হিংও কিন্তু একটা খড়িত পদার্থ, আঠালো, সেটা শুকিয়ে কেঁদে তৈরি হয়। এবার দেখো বীজ, জোয়ান, মৌরি, ধনে, সর্ষে, পোস্ত, মেথি, এগুলো কিন্তু এই বীজ থেকে পাওয়া যায়। আর অন্তঃবীজ দেখো জায়ফল, এই অন্তঃবীজ হতে জায়ফল। তাহলে এত ধরনের মশলা আমাদের দেশে উৎপন্ন হয়, আর আমরা এগুলো পেয়ে থাকি ফুল থেকে, ফল থেকে, কন্দ থেকে, ফলের অংশ থেকে, পাতা থেকে, গ্রন্থিকাণ্ড থেকে, খড়িত পদার্থ, বীজ এবং অন্তঃবীজ, এত থেকে কিন্তু আমরা মশলা পাই। আমরা বাজারে গিয়ে দেখি নানান ধরনের মশলা, নানান কৌটাতে, নানান প্যাকেটে, কিন্তু তারা সেই মশলাগুলোকে রেখেছেন যে এই মশলাগুলো কোথা থেকে আসছে তারা কিন্তু জানে না। আমরাও কিন্তু আস্তে আস্তে জানছি, বা তোমরাও জানছো, যারা এই বিষয় নিয়ে আলোচনা করছে তারা তো অবশ্যই জানে। তো দেখো এবারে মশলা কি কাজে লাগে, দেখো এসো দেখা যাক যে মশলার আমাদের কি কাজে লাগে। দেখো, এই জল খাবারে দেখো স্বাদ আনতে, দেখো আমরা এই যদি যে কোনো তরকারি রান্না করতে যদি সেরকম লবণ দিয়ে রান্না করে রাখি তাহলে ভালো লাগবে না, সেই জন্য এই জল খাবারগুলোকে লাগে। আবার যখন সংরক্ষক রূপে, অর্থাৎ আচার, চাটনি ইত্যাদি। দেখো, আচার বা চাটনি, আমরা তো এক সিজনের ফল এক সিজনে তো উৎপন্ন হয়, কিন্তু সারা বছর ফল পাওয়া যায়। কিন্তু আমাদের সময় জানো, আমের সময় আমাদের এখানে যে পরিমাণ আম উৎপন্ন হয়, সেই আমটাকে আচার তৈরি করে যদি নানান মশলা দিয়ে রেখে দিই, সেই আচারটা কিন্তু সারা বছর চলবে, নষ্ট হবে না। সেই জন্য আবার চাটনিটাও তেমনি, যদি আমরা তৈরি করে রেখে দিই অনেক দিন ধরে খেতে পাবো। সেই চাটনির মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে আছে। এবার দেখো, লালা রসের ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে। দেখো, মুখগহ্বরের ক্ষতিকারক জীবাণুদের রুখতে বা জীবাণুমুক্ত রাখতে মশলা লাগে। এবার এসেও দেখা যাক যে চেনা কয়েকটা মশলার খবর নেওয়া যাক। এবার দেখো, আমরা এবার একটা করে আলোচনা করবো গোলমরিচ আমরা দেখেছি ছোট্ট ছোট্ট, একদম ঠিক মটর দানার থেকে একটু ছোট, কিন্তু পেঁপের বীজের মতো। তোমরা পেঁপে দেখেছো, পেঁপে খেয়েছো, ঠিক ওরকম দেখতে পেঁপের বীজ। আর এই গোলমরিচ দেখলে কিন্তু তোমরা চিনতে পারবে না। এই গোলমরিচের স্বাদটা কেমন, ঝাল। তাহলে আমরা লঙ্কা খাওয়ার পরিবর্তে কিন্তু এই গোলমরিচ ঝাল হিসাবে লঙ্কার কাজ করে, এটা মশলা হিসাবে কাজ করে, এটা আমরা খাই, চায়ের সঙ্গে খাই, রান্নার সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে আমরা খেয়ে থাকি। গেল গোলমরিচ। আর গোলমরিচ অর্থাৎ বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ, আর এর ফলগুলো শুকিয়ে গেলে কালচে রঙের হয়ে যায়, এবং সেটাই হচ্ছে সেই গোলমরিচ। এবার চলে আসবো যে রান্নার কাজে গোলমরিচ আমরা লাগে, এই যে দেখতে পাচ্ছ গোলমরিচের গাছ কেমন সুন্দর দেখতে পাচ্ছ। এবার চলে আসবো আমরা দারুচিনি। দেখো, এই দারুচিনি আমরা দেখতে কিরকম বলতো, এই যে গাছের ছাল, অর্থাৎ গাছের বলেছেন না ছালও কাজে লাগে। তো আমরা যখন মশলা কিনতে, গরম মশলা কিনতে যাই, তখন থেকে শুকনো শুকনো গাছের ছালের মতন অংশ, এই সেই দারুচিনি। এটা কিন্তু সমস্ত প্রকার মাংস, মাছ রান্নাতে সেই দারুচিনি লাগে। এটা আমরা চায়েও ব্যবহার করি, এবং নানান সুস্বাদু খাবার তৈরি করতে কিন্তু এই দারুচিনি ব্যবহার করি। চলে যাবে দারুচিনি। তো দারুচিনি গেল, দারুচিনির ব্যবহারটা আমরা বললাম। এবার হচ্ছে হলুদ তো আমরা দেখেছি যে গ্রামগঞ্জে আমরা হলুদ গাছ দেখেছি। তো বর্ষার ঠিক আগের মুহূর্তে এই হলুদকে লাগানো হয়, বর্ষা চলে যায়, এবং শীতের শেষে যখন বর্ষা চলে গেল, শীত চলে গেল, আবার বর্ষার শরৎ শীত, এই অনেকটা সময় লাগে।
যখন শীতে গাছগুলো সব মরে যাবে, গাছ সেখান থেকে পরিষ্কার করে ফেলা হবে, মনে হচ্ছে যেন কিছুই নেই, সেইখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে লাইন করে লাগানো হয় হলুদ। এই সেই হলুদ যেটা হচ্ছে মাটির তলায় হয়। আর এই যে দেখতেই পাচ্ছ যে এই হলুদ এরকম। এবার এই হলুদগুলোকে কি করা হয় জানো? হলুদ আমাদের রান্নার সমস্ত কাজেই লাগে, অর্থাৎ এর কালার টানতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়। মাছ মাংস সমস্ত কিছুতেই কিন্তু আমরা হলুদ ব্যবহার করি। আর এই হলুদ মাটি থেকে তোলার পর কি করা হয় জানো? এই 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 হলুদগুলোকে গরম জলে, গোবর জলের মধ্যে এটাকে ফোটানো হয়। ফোটানোর ফলে গোবর মিশ্রিত জলের মধ্যে ফুটিয়ে তারপরে হলুদটাকে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। তারপরে সেই হলুদগুলোকে শুকানো হয়। শুকানোর পরে এই যে হলুদ দেখছো, এই হলুদের গাছ, তারপরে কিন্তু এই হলুদ কাঁচা হলুদ দেখতেই পাচ্ছ। তারপরে কাঁচা হলুদ শুকানোর পর, অর্থাৎ যা গরম জলে ফোটানোর পরে শুকোতে হবে, শুকোনোর পরে ওর কালারটা আসবে ঠিক এইরকম একটা কালার আসবে। এটাই হচ্ছে সেই হলুদ। এরপরে এটা মেশিনের সাহায্যে কি করা হয়? গুঁড়ো করা হয়, অর্থাৎ ডাস্ট করা হয়। ডাস্ট করে বাজারে কিন্তু এই হলুদটাই তৈরি হয়, দেখতেই পাচ্ছ। এই হলুদ কিন্তু আমাদের মশলা হিসাবে ব্যবহার করা হয়। তো এখন দেখো, এই হলুদ কিনতে গেলে কিন্তু আমাদের একটু বুঝতে হবে, হলুদের মধ্যে রং মিশিয়ে দিয়ে কিন্তু হলুদ বিক্রি হয়। এটা কিন্তু যে আমরা সবাই জানি, অর্থাৎ চোরা ব্যবসায়ীরা কিন্তু এই কাজটা করে থাকেন। বড় বড় ব্র্যান্ডের কোম্পানি কিন্তু এগুলো এড়িয়ে চলেন, কারণ তাদের মার্কেটের সুনাম থাকে, সেই সুনামকে রক্ষা করার জন্যই কিন্তু তারা এটা করেন। তো আমরা হলুদ বাড়িতে ব্যবহার করি। এবার দেখো কাঁচা হলুদ, আমরা কাঁচা হলুদ কীভাবে ব্যবহার করি? কাঁচা হলুদ কিন্তু আমরা খাবার হিসেবে, অর্থাৎ সকালবেলা উঠে ভোরবেলায় বাসি পেটে কিন্তু আমরা হলুদ খাই। হলুদ অনেকে কি করে, আচ্ছা হলুদ খেলে কি, অর্থাৎ হলুদ খেলে পরে কৃমি নাশ হয়, কৃমিগুলোকে দূর হয়ে যায়। আর হলুদ খেলে পরে গায়ের রংটাকে ফর্সা হয়। তাই ছেলেদের থেকে মেয়েরা কিন্তু গায়ে হলুদ মাখা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সমস্ত কাজই করেন, এবং উপকারও পান, অবশ্যই উপকার আছে। তাহলে হলুদ গেল। এবারে অন্যান্য ব্যবহার দেখো, চলে আসি কিন্তু এলাচ। এলাচ আমরা দেখেছি, এলাচ এই দেখো এইরকম কালারটা। এটা কি কিন্তু একটা কিসের মতন গাছ হয় জানো তো? হলুদ গাছের মতন গাছ হয়। এই এলাচের গাছ কিন্তু হলুদ গাছের মতন, এই যে দেখতে পাচ্ছ এলাচের গাছ, হ্যাঁ হলুদ গাছের মতো গাছ হয়। আর এই এলাচগুলি গাছের ফল, এই ফলগুলিকে শুকিয়ে নিয়ে কিন্তু এলাচ তৈরি হয়। আমরা নানান কাজে, কি কাজে না, আমাদের সুস্বাদু খাবার, মাছ মাংস তো আছেই, মাছ মাংস ডিম সমস্ত কিছুতেই কিন্তু এই এলাচ লাগে। আবার চায়ে এলাচ কিন্তু লাগে, পায়েস তৈরি করতে এলাচ লাগে। তা দেখো, রান্নার সমস্ত কাজেই এলাচ দিলেই একটু সুস্বাদুটা হয়। আবার যে আমরা দোকান থেকে মিষ্টি খাবো, হ্যাঁ সরপুরি আর সরভাজা, তার মধ্যেও কিন্তু এলাচের গুঁড়ো থাকে না। এলাচের স্বাদটা কিন্তু আমাদের মনটাকে ভরিয়ে দেয়, অর্থাৎ গন্ধটা আসলেই না, আমরা মিষ্টির সঙ্গে এলাচের গন্ধ আসলেই বুঝে যাই যে না, এই মিষ্টির মধ্যে এলাচ আছে, তাহলে আমরা খেতে ভালো লাগে। এলাচ গেল। এবার রান্নার কাজে সমস্ত কাজেই কিন্তু এলাচ ব্যবহার করা হয়। এবার চলে আসবো বড় এলাচ। এক ধরনের এলাচ থাকে, এই যে একটা কালার দেখছি, এটা আমরা সাধারণত দেখি বাজারে, এই এলাচও দেখি। এটা কিন্তু একটা বড় ধরনের এলাচ। এলাচও কিন্তু দু ধরনের হয়, বড় এলাচ, ছোট এলাচ। এর মধ্যে কোনো আকাশ পাতাল যে পার্থক্য তা নয়, কিন্তু একটু পার্থক্য আছে, কালারের দিক থেকে আছে, গুণগত মানে সামান্য একটু হেরফের, কিন্তু সব গুণগত মানই দুটোর মধ্যেই একই থাকে। এবার চলে আসবো আমরা আদা। এই আদা গাছও কিন্তু কিরকম বলতো? আদা গাছ কিন্তু হলুদ গাছের মতোই, আমি বলছি ওই যে হাসনাহানা, হাসনাহানা ফুল গাছের মতো দেখতে। এই দেখো হাসনাহানা, হ্যাঁ হাসনাহানার মতোই দেখতে। তো আর এক কথায় বলবো যে আমরা হলুদ গাছের মতো, দেখো এই হলুদ গাছের মতোই উঠে যায়। হ্যাঁ, আমার যে আমাদের বাড়িতে ফুল ফোটে না, ওই যে জলার ধারে হয়, কলা গাছের মতন হয়, সেই গাছের মতো দেখতে অনেকটা। এই আদা কিন্তু আমরা বাড়িতেও চাষ করতে পারি। আমরা ফুল গাছ লাগানোর সাথে সাথে যদি টবের মধ্যে মাটি দিয়ে কাটা আদা দিয়ে রেখে দিই, তাহলে আমরা দেখবো যে কয়েক মাস, অর্থাৎ মাস দুয়েকের মধ্যে সেই আদা গাছ থেকে আদা পাওয়া যাবে অনেকটা পরিমাণ। তাই আমরা বাড়িতে ওটা চাষ করতে পারি। আর কৃষকরা তো চাষ করেনি। এই আদাও কিন্তু দেখো, আমরা দেখো মশলাতে আদা তো লাগবেই। দেখো আমরা যখন মুড়ি চিড়ে ভাজা খাই, তার সঙ্গে একটু আদা দিই, চায়ে আদা দিই, আর মাছ মাংস ডিম সমস্ত কিছু থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই আদা ব্যবহার করে। আদার গুণগত মান, এর স্বাদটা কেমন একটু ঝাঁঝালো। অনেকেই কি করে লঙ্কার পরিবর্তে আদা দিয়েও কিন্তু সেই ঝালের কাজটা করে নেন, যাদের ঝাল খাওয়া নিষেধ। এবার চলে আসবো আদা দেখতে কেমন, দেখো এটা দেখো উঁচু নিচু মতন। দেখো এটা কিন্তু মাটির তলায় হয়, আর এটাকে তুলে রাখা হয়, সারা বছর চলে। আর এটা যদি পরিণত বয়সে না তোলা হয়, নষ্ট হয়ে যাবে। এবং এই আদাই কিন্তু আমাদের সারা বছর চলে, শীতকালে এটা হয়। এবার আসবো রসুন। রসুনও কিন্তু, পেঁয়াজ আর রসুন কিন্তু এটা মাটির তলায় হয়। পেঁয়াজ আর রসুন কিন্তু এবার এটাও সেই রসুন কিন্তু আমরা মাছ মাংস ডিমে ব্যবহার করি, আর অন্য তরকারিতে রসুন ব্যবহার করি না।
ওর একটা উগ্র গন্ধ, এটা কিন্তু খাবার গন্ধ থেকে শুরু করে আমাদের মুখ সারা গা দিয়ে গন্ধ বেরোবে ওই রসুন খেলে পরে। তাই আমরা পেঁয়াজ মুড়ির সঙ্গে খাই, কিন্তু রসুন খেলে পরে মুখ দিয়ে গন্ধ হবে। তুমি কারোর সময় তোমরা যদি খাও, কারোর সামনে গিয়ে কথা বলতে গেলেই কিন্তু এই রসুনের গন্ধটা এসে যাবে, সে বলবে আরে রসুন খেয়েছিস। হ্যাঁ, এই রসুন না মানে খেলেই তুমি বুঝতে পারবে, যে সবাই বুঝতেই পারবে যে তুমি রসুন খেয়েছো। তাই রসুন মাটির তলায় হয়, এটা কিন্তু আমাদের মশলা হিসাবে ব্যবহার হয়, এর গুণগত মান আর মানও আছে। আর এরা কিন্তু বহু বর্ষজীবী, অনেক বছরই হয়। এক জায়গায় রসুন হলে পরে সেই রসুন থেকে নানান ধরনের রসুন তৈরি হয়। এবার দেখো এই রান্নার কাজে মশলাপাতি রসুন হচ্ছে বহু বর্ষজীবী। আচ্ছা, রসুন এবার দেখো এই নানা রকম কাজে মশলা হিসাবে রসুনটা কিন্তু ব্যবহার করা হয়। পেঁয়াজের মতন এটা কিন্তু নয়, এটা কিন্তু কোয়া কোয়া, অর্থাৎ একটা একটা পার্ট পার্ট করে ছেড়ে যায়, একটা দুটো করে আমার প্রয়োজন মতো কিন্তু রসুন ছাড়িয়ে আমরা কিন্তু এই রসুনটাকে ব্যবহার করতে পারি। তাহলে রসুন দেখো অন্যান্য ব্যবহার, এই রসুনে থাকে অ্যাসিলিন নামক এক যৌগ, এই যৌগ জীবাণুনাশকের ক্ষমতা আছে, রসুন গ্যাস দূর করে। তাছাড়া পাকস্থলীতে উদ্দীপিত হয়ে খাবার হজম করতে সাহায্য করে। হৃৎপিণ্ড রক্তের নালার সমস্যা, নানান সমস্যা কিন্তু রসুনের সারে। আর রসুনের অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ভূমিকা আছে। এবার দেখো আমরা অনেক সময় দেখি না যে কারো ছোটরা, মেয়েদের বিশেষত কান ফোটানোর পরে কানটা পেকে যায়, তখন কি হয়, এই রসুন সঙ্গে তেল মিশিয়ে সেটা গরম করে, অর্থাৎ রসুন তেল, সেই তেলটাকে, অর্থাৎ গরম তেল নয় কিন্তু রসুন তেলটা কিন্তু সেই ক্ষত জায়গাটা যেখানে কানটাকে ফোটানো হয় সেই জায়গাতে কিন্তু দেওয়া হয়, তাড়াতাড়ি সেরে যায়। আমাদের ক্ষত যেখানে ঘা হয়, মাছি বসে, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু রসুন তেল দিলে মাছি তো বসবেই না গন্ধে, আর আমাদের গুণগত মানও কিন্তু পাওয়া যাবে এই রসুন থেকে। তাই এই রসুনের একটা অ্যান্টিসেপটিক ভূমিকা আছে। এইবার আজকে কিন্তু আমি এইটুকুই শেয়ার করব এই চ্যাপ্টারগুলো থেকে। এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে দেখো, ছোট ছোট রসুনের ব্যবহার, তাহলে রসুনের ব্যবহার, আদার ব্যবহার, গোলমরিচের ব্যবহার, তেজপাতার ব্যবহার, এলাচের ব্যবহার, লবঙ্গর ব্যবহার, এই আস্তে দারুচিনির ব্যবহার, হলুদের ব্যবহার, এই ব্যবহারগুলো লেখো কীরকম জায়গায় হয়। তো এই সব ফসল কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু প্রচুর পরিমাণে হয়, অর্থাৎ এটা হতে গেলে পর্যাপ্ত 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, আর কি লাগে, আর 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার, দোআঁশ মাটি, অর্থাৎ পলি মাটি মিশ্রিত, অর্থাৎ পলি মিশ্রিত দোআঁশ মাটিতে এই ফসলটা ভালো হয়। আর এটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, আর এর গুণগত মানগুলো কিন্তু প্রত্যেকটারই আছে। তাই আমাদের দেশে পশ্চিমবাংলা, আমাদের দেশে তো হয়, পশ্চিমবাংলার কিন্তু সমস্ত জায়গায় এই মশলাগুলো কিন্তু হয়েই থাকে। তাহলে এই মশলার এই চ্যাপ্টার থেকে আসতে পারে এরকম বড় বড় কোশ্চেন, কোনো কোশ্চেন থেকে টিকা এসে গেল। ধরো তোমাদের দিয়ে দিল যে দারুচিনি, একটা গাছের ছাল, তাহলে তোমাদের লিখতে হবে যে দারুচিনিটা কি, একটা গাছের ছাল, এই ছালটাকে আমরা গাছ থেকে তুলে নিয়ে আসি, এটা মশলা হিসাবে ব্যবহার করা হয়। নানা রকম আছে মশলার নাম, কি কি কাজে, তাহলে মাছ রান্নাতে, মাছ মাংস ডিম রান্নাতে এই দারুচিনি ব্যবহার করা হয়। চায়ের স্বাদটাকে আনতে, অর্থাৎ গুণগত মান বাড়াতে কিন্তু দারচিনিও কিন্তু আমাদের এই চাতে ব্যবহার হয়। তো এইরকমভাবে পার্ট পার্ট করে 2-3 লাইন 4 লাইন করে লিখে দেবে, তাহলে কিন্তু এই থেকে পুরো নম্বরটাই পেয়ে যাবে। তাহলে আজকে এই যে চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন এমন কিছু আসবে না, এই চ্যাপ্টার থেকে ছোট ছোট কোশ্চেনই আসবে। আমাদের দিয়ে দিল যে আমাদের এই রসুনটা কি কাজে ব্যবহার করি, হলুদটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এইভাবে যদি হলুদটা কিভাবে তৈরি করতে পারি, হলুদের গাছ লাগানো হয়, হলুদ গাছ থেকে হলুদ তোলা, অর্থাৎ গাছ মরে গেলে, গাছ কিন্তু বেঁচে থাকলে হলুদ তুললে হবে না, তাহলে সেটা পরিণত হবে না, অর্থাৎ পোক্ত হবে না। তাহলে পরিণত বা পোক্ত হতে গেলে হলুদ গাছ যে মরে যাবে, অমনি মরা গাছ যেখানে ছিল সেখানকার মাটি খুঁড়ে হলুদ পাওয়া যাবে। সেই হলুদটাকে ছাড়িয়ে, মাটি ছাড়িয়ে কি করতে হবে, গরম জলে ফোটাতে হবে, ওর সঙ্গে কি হতে, গোবর দিতে হবে। যদি বলে গোবর দিলে কি হবে, ওর গায়ে থেকে সমস্ত কিছু খুলে চলে আসবে, নোংরা যত কিছু আছে। তাহলে এটা কিন্তু এই করতেই হবে। তারপরে সেই হলুদগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিলে পরিষ্কার হয়ে গেল, আর গোবরে কিছু থাকলো না। এবার রোদে দিলেই ওর গায়ে যত নোংরা যা কিছু আছে বেশ এমনি কিন্তু ঝেড়ে ঝেড়ে পড়ে যাবে, একদম ফ্রেশ হলুদ বেরিয়ে আসবে, ঠিক এইরকম হলুদ বেরিয়ে আসবে। এবার এটাকে কিন্তু তখন মেশিনের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করা হবে। এইভাবে হলুদ থেকে কিভাবে হলুদের গুঁড়ো তৈরি করা, এটা কিন্তু আসতেই পারে। তো এই চ্যাপ্টার থেকে এই ধরনেরই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর ছোট কোশ্চেন যে এটা কি ধরনের মূল, এই চ্যাপ্টার থেকে একটুখানি দেখবা, এখান থেকে একটুখানি দেখে নেবা যে এই যে এই জায়গাটা একটু ভালো করে ফলো করবা, যে দেখো উদ্ভিদের অংশ, গাছের ছাল, দারচিনি হচ্ছে গাছের ছাল, মুকুল কি কি, তাহলে লবঙ্গ কি,
অর্থাৎ লবঙ্গ মশলা, এটি গাছের মুকুল। তাহলে পেঁয়াজ রসুন কি কন্দমূল, দুটো কন্দমূল এর নাম লেখো, তাহলে পেঁয়াজ রসুন লিখবো। ফুলের অংশ জাফরান, এটা ফুলের অংশ, জাফরান দেখবো ফুল, শুকনো ফুল, বাজারে গেলেই পাবে। ফল দেখো গোলমরিচ, লবঙ্গ, লঙ্কা, এলাচ, এরা কিন্তু ফল। আবার দেখো পাতা কি তেজপাতা, পুদিনা, আমরা দেখেছি। তাহলে পাতা জাতীয় মশলা। এবার খড়িত পদার্থ হিং, আর গ্রন্থিকাণ্ড হলুদ এবং আদা, এটা লাগবে। আর বীজ কি জোয়ান, মৌরি, ধনে, সর্ষে, পোস্ত, মেথি, এরা কিন্তু সব বীজ, এই বীজই কিন্তু আমরা খেয়ে থাকি। আর অন্তর্বীজ জাফরান, জায়ফল, এই কটা কিন্তু পরীক্ষায় আসার মতো। এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। তাই এখানে ধরুন এইখান থেকে যে ধরনের কোশ্চেন আসার মতো সেইগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আর কোশ্চেনটি এইখান থেকে কিভাবে বলো তো, কোশ্চেনটা আসবে কিভাবে? না ধরো এমন একটা কোশ্চেন সোজা দিল যে কন্দমূলের একটা মশলার নাম হবে, তাহলে কন্দমূলের একটা মশলার নাম বলে দিতে হবে একদম সরাসরি, পেঁয়াজ রসুন, এদের ব্যবহার লেখো। তাহলে দুটো কন্দমূলের নাম লেখো এবং এদের ব্যবহার লেখো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন কিন্তু আসতে পারে, আবার ম্যাচিং আসতে পারে, এদিকে কন্দমূল, ওদিকে পেঁয়াজ, এদিকে ধরো গাছের ছাল, ওদিকে দারুচিনি। এবার তোমাদেরকে বুঝি বুঝি করতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের এই পার্টটা, অর্থাৎ এই যে চারটা দিয়েছে, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালো করে দেখে নেবে। এইটা যদি দেখে নাও তাহলে কিন্তু ব্যবহারটা আমি যেরকমভাবে গল্পের আকারে বললাম, এরকম গল্পের আকারে লিখে দেবে, নম্বর কিন্তু পুরো পেয়ে যাবে। কিন্তু এর জন্য কিন্তু নতুন কিছু বাড়িয়ে লিখতে হবে না। তাই আমি বলবো যে এখানে নতুন কিছু বাড়ানোর দরকার নেই, কি এটা সেটা জানিয়ে লিখে দিয়ে, এবং তার ব্যবহার আমরা সবাই জানি। আমরা যখন গ্রাম বাংলার মানুষ, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ মশলা চিনবে না, এটা হতেই পারে না। অর্থাৎ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ যে মশলা চিনবে না, এটা হয়তো হতেই পারে না। কারণ কি, এই ভারতবর্ষের মধ্যে যত স্টেটগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি মশলা খায়, সবচেয়ে বেশি স্বাদ এই পশ্চিমবাংলার মানুষেরই। কিন্তু আমরা দেখো বাজারে কত ধরনের মশলা দিয়ে তৈরি খাবার তৈরি হয়, এখানে কিন্তু আমরা ভিড় করে খাই। কিন্তু আমরা যেই বাইরে চলে যাব, কোথাও চলে যাই, অন্যান্য স্টেটগুলোতে যাবো, গিয়ে দেখো তাদের খাবার দেখলে মাথা খারাপ হয়ে যায়। অর্থাৎ খাবারটা আমাদের খেতেই ইচ্ছে না, দেখলেই কেমন লাগে, খাওয়া খাওয়া তো দূরের কথা, কিন্তু বাধ্যতামূলক খেতেই হয়, তাই আমরা খাই। তাই আমি বলবো এখান থেকে বড় কোশ্চেন কিন্তু আসবে না, ছোট ছোট কোশ্চেনই কিন্তু এখান থেকে আসবে। তোমরা সবাই ভালো করে দেখে নেবে। আবার পরের ভিডিওতে আসবো আমরা কিন্তু কোনটাতে, এর পরেই একটা ভিডিও আছে উদ্ভিদের অংশ, অর্থাৎ উদ্ভিদের গুণগত মান আছে রে। এই যে উদ্ভিদ থেকে কি কি, এই যে ঔষধি, এর পরের চ্যাপ্টারে পরের ভিডিওতে আমি আসবো এই ঔষধি নিয়ে খুব শীঘ্রই। আর ঔষধি হলেই কিন্তু এই চ্যাপ্টার প্রায় শেষ হয়ে যাবে, আর এখানে কিন্তু থার্ড সামেটিভের সিলেবাসটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা জানতে পারবে। আর আমি তো উপকৃত হবই, আমি কিন্তু এরকম ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।